হ্যালো এন্ড ওয়েলকাম বেটস বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব খুব ভালো আছো এবং ইতিমধ্যে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছ। তো ফোর্থ সেমিস্টার এইচএস পরীক্ষার্থীদের জন্য বিশাল সুখবর, অবশেষে বিষয়ের অর্থাৎ বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য প্রকাশিত হয়েছে সংসদের তরফ থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এবং ইতিমধ্যেই কিন্তু বাংলা, ইংরেজি এবং ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্রের বুক প্রকাশিত হয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ মডেল সেট, কারণ এবারে তোমাদের সিলেবাস নতুন। ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল তারা কিভাবে প্রশ্নগুলি রেডি করবে, যেহেতু তাদের সিলেবাস নতুন, তাছাড়া এত বড় ভাস্ট সিলেবাস, সময় কম, বিভিন্ন অভাব অভিযোগ ছিল। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে মডেল প্রশ্নপত্র প্রকাশিত করার জন্য। তাহলে এই মডেল প্রশ্নপত্রগুলির মধ্যে আজকে তোমাদের শেয়ার করব বাংলা প্রশ্নপত্র মডেল সেট, যেখানে অতি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে এবং আশা করি এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পাবে, এর বাইরে তো আর কোনো প্রশ্ন হওয়ার কথাই না। তাই এই প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবে এবং বেশি বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি একটি ছোট্ট লাইক দিতে ভুলবে না। তো চলো আমরা দেখে নিচ্ছি বাংলা মডেল প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা এই মডেল প্রশ্নপত্রে কী কী প্রশ্নগুলি রয়েছে। দুটি সেট রয়েছে, আমি দুটোই সেট আলোচনা করব এবং প্রত্যেক টপিক ওয়াইজ আলোচনা করব। তো দেখে নেব কী কী প্রশ্নগুলি রয়েছে। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য ক্লাস 12 সেমিস্টার 4 এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এবার আমরা দেখে নিচ্ছি কী কী প্রশ্ন রয়েছে। প্রথম সেট দেখুন, টপিক ওয়াইজ কোশ্চেন পেপার ব্যাংক মডেল কোশ্চেন পেপারস বেঙ্গলি এ সেমিস্টার 4। দেখো তোমাদের এখানে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে। দেখো প্রথম পেজে গদ্য হারুন সালেমের মাসি হলুদ পোড়া, যেখান থেকে তোমাদের 5 মার্কের একটি কোশ্চেন থাকবে, দুটির মধ্যে লিখতে হবে। দুটি গল্পর মধ্যে পদ্য রয়েছে প্রার্থনা তিমির হননের গার কেন এলো না, 5 মার্কের, এটা তোমরা সকলেই জানো। চলচ্চিত্র গ্রন্থ সহায়ক, কোথা থেকে কত প্রশ্ন রয়েছে নম্বর, এটা আমরা নতুন করে আর বলছি না, তোমরা অবশ্যই সকলেই জানো আশা করি। তাহলে আমরা প্রশ্নগুলিতে চলে আসি। দেখো সময় 2 ঘন্টা, বাংলা ক ভাষা। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, মডেল সেটের প্রথম প্রশ্নে বলা হয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তার নিজের ভাষায় আলোচনা করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল, গৌরবীর এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। অবশ্যই এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ ছিল, আগে থেকে বোঝা যাচ্ছিল এবং এই প্রশ্নগুলি সংসদের নমুনা প্রশ্নপত্রে দেওয়া রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, 2 দাগের অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ কবিতা থেকে। দুটির মধ্যে তোমাদের অবশ্যই একটি লিখতে হবে। দেখো 2-এর 1 দাগে কী বলা হয়েছে, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। দেখো পরবর্তী কোশ্চেন 2-এর 1, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ঠিক আছে। প্রার্থনা কবিতার ওই যে উপরের প্রশ্নটি, এটাও তোমরা আশা করি তোমরা বিভিন্ন সাজেশনে পেয়েছিলে। দেখো 3-এর দাগের কি রয়েছে, অনধিক 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো অর্থাৎ তোমাদের যে নাটক পোর্শন রয়েছে নানা রঙের দিন, সেই নাটক তোমাদের একটি রয়েছে এবং সেই নাটক থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি তোমাকে লিখতে হবে 5 মার্কের জন্য। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে 3-এর 1 দাগে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য, বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। 3-এর 2 দাগে কি বলা হয়েছে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। মোস্ট ভাইটাল কোশ্চেন। তারপরে দেখো এবার হচ্ছে ডাকঘর, অর্থাৎ 4 দাগে তোমাদের ডাকঘরের প্রশ্ন থাকবে, 4টের মধ্যে দুটো লিখতে হবে, অর্থাৎ 5 দুগুণী 10, 10 মার্কের জন্য। তাহলে দেখো ডাকঘরের 4 দাগের 1 দাগে কী বলা হয়েছে, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো তা ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় বিশ্লেষণ করো। 4-এর 2 দাগে কি রয়েছে, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন, অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। 4-এর 3 দাগে কি রয়েছে, ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তার নিজের ভাষায় বর্ণনা করো। অর্থাৎ চরিত্রগুলি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4.4 কোশ্চেনে কি বলা হয়েছে, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এবার আমরা চলে আসবো 5 দাগে। 5 দাগে কি বলা হয়েছে, দেখো অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে তোমাদের
চিত্রকলা এবং চলচ্চিত্রের ইতিহাস থেকে প্রশ্ন থাকছে, দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। অর্থাৎ চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 5-2 দাগে বলা হয়েছে বাংলা চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 6 দাগের প্রশ্নে দেখো কি বলা হয়েছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ তোমাদের জানো যে প্রবন্ধ রচনা থাকবে এবং সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, জীবনী রচনা থাকবে, দুটির মধ্যে যে কোনো তোমাদের একটি করতে হবে এবং কম বেশি 400 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। দেখো 6 দাগের 1-এ কি বলা হয়েছে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, 10 মার্কের জন্য। দেখো কি বলা হয়েছে, পরিবেশ ও বিপন্ন মানুষ, পরিবেশ ও বিপন্ন মানুষ সম্পর্কে তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো তোমরা এটা দেখে নিতে পারো কি বলা হয়েছে, বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধের সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণের মানব জীবনের নানা উন্নতি সত্ত্বে আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এখান থেকে তোমাদের বড় করে প্রায় অনধিক 400 শব্দের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখো 6-2 দাগে রয়েছে তোমাদের সূত্র অবলম্বনে লিখতে হবে, জীবনী রচনা করতে হবে। দেখো প্রথম কি বলা হয়েছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, অর্থাৎ বেগম রোকেয়ার সম্বন্ধে আত্মজীবনী বলা হয়েছে। জন্ম দেখো 1 ডিসেম্বর 1980, বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাহেব, মাতা রাহাতুল্লাহ অর্থাৎ রাহাতুন্নেসা চৌধুরী। সাময়িক সমাজ, পর্দা প্রথা প্রচলিত, অর্থাৎ তিনি কি কি করেছিলেন, খানদানি ফরাসি বা উর্দু ভাষা শেখা যাবে, বাংলা ইংরেজি নয়। অর্থাৎ বিভিন্ন সূত্র রয়েছে, সেই সূত্র অবলম্বনে তোমাদের এই প্রশ্নটা অ্যাটেন্ড করতে হবে এবং উত্তর লিখতে হবে। এবার দেখো বিবাহিত জীবন, সাহিত্যকীর্তি, উল্লেখযোগ্য কীর্তি এবং শেষে রয়েছে মৃত্যু, ঠিক আছে। অবশ্যই জীবনী রচনাটা তুলনামূলক প্রবন্ধ রচনা থেকে সহজ। তারপরে দেখো দ্বিতীয় সেটে কি বলা হয়েছে, দ্বিতীয় সেটের প্রথম প্রশ্নে বলা হয়েছে হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পারো তা লেখো। অর্থাৎ নবীনের চরিত্র সম্পর্কে এখানে বলা হয়েছে, অর্থাৎ তার সম্পর্কে যা জানো বা এই হলুদ পোড়া গল্পে যা যা বলা হয়েছে তা তোমাদের লিখতে হবে। 1.2-এ রয়েছে দেখো হারুন সালেমের মাসিক গল্পে গৌরবের মধ্যে দিয়ে যে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো, ঠিক আছে। 3+2 এভাবেই তোমাদের প্রশ্ন থাকে, যেহেতু আগেই বলে দেওয়া হয়েছে 3+2 অথবা 2+3 অথবা ডাইরেক্ট 5 প্রশ্ন থাকতে পারে। তারপরে দেখো 2 দাগে কি বলা হয়েছে, 2-1 দাগে বলা হয়েছে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন। মধ্যবিত্ত মোদির জগৎ বলতে কবি কি বুঝিয়েছেন এবং বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিমির হননের গান থেকে এই লাইনটি তোলা হয়েছে এবং এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে 2+3 অর্থাৎ 5। পরবর্তী কোশ্চেন দেখো মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, মৃত্যুর কাছ পাঠিয়ে বলতে কি বোঝানো হয়েছে, বাবা এলেন কিভাবে, 2+3 অর্থাৎ উপরের প্রশ্নগুলি আমরা দেখলাম ডাইরেক্ট 5 ছিল, কিন্তু এবার এখানে স্প্লিট করা হয়েছে, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে ভেঙে প্রশ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ সংসদ এটাই বোঝাতে চাইছে তোমাদের যে 2+3ও আসতে পারে অথবা ডাইরেক্ট 5 প্রশ্নও আসতে পারে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 3 দাগের 1-এ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই। নানা রঙের দিন নাটক অবলম্বনে এই উক্তিটির মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো বা লেখো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো নানা রঙের দিক থেকেই, যেহেতু 2টি কোশ্চেন এর মধ্যে একটি লিখতে হবে। কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না, কোন পরিস্থিতিতে এবং কেন বক্তার এমন উপলব্ধি হয়, 2+3। পরবর্তী দাগে আমরা চলে আসব। দেখো পরবর্তী দাগে অর্থাৎ ডাকঘরের যে প্রশ্নগুলি থাকবে যে দাগে, দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্রটি বিশ্লেষণ করো। 4-2 দাগে বলা হয়েছে রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো। এই প্রশ্নগুলি আশা করি তোমরা পড়ে রেখেছো, কারণ এগুলি অলরেডি সাজেশনমূলক প্রশ্ন। তারপরে দেখো এখানে আমার আর সব বন্ধ কেবল এইটুকু খোলা, বক্তা কাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন বা তাকে উদ্দেশ্য করে বক্তা নিজের কোন ইচ্ছার কথা জানিয়েছেন, অবশ্যই 2+3 রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি, বক্তা কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন এবং এখানে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তা ব্যক্ত করো।
অর্থাৎ 2+3 স্প্লিট কোয়েশ্চেন্স রয়েছে। এবার আমরা চলে আসবো আমাদের 5 দাগে রয়েছে, দেখো 5-1 কি রয়েছে, বাঙালি চিত্রচর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। 5.2 বলা হয়েছে বাংলা চলচ্চিত্র জগতে মৃণাল সেনের অবদান লেখো। এইটাও কিন্তু তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য, এবং সংসদ নমুনা সেই হিসাবে তোমাদের সেই প্রশ্নগুলি তুলে ধরেছে। দেখো 6 প্রশ্নে রয়েছে কি, অনুচ্ছেদ রচনা, ভারত এক মিলন মেলা। দেখো ভারত এক মিলন মেলা, এটাও সাজেশনমূলক প্রশ্ন, তোমরা অলরেডি জানো। দেখো এখানে দেওয়া রয়েছে, এবং এই কয়েকটি কথার মাধ্যমে বিষয়ের গভীরে প্রবেশ করে তোমাদের রচনা করতে হবে 400 শব্দের মধ্যে। এবার দেখো 6-2 দাগে কি রয়েছে, প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রল করছি, তোমরা দেখে নাও। দেখো সাহিত্যকীর্তি মৃত্যু যেভাবে পয়েন্ট থাকে সেইভাবেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। তারপরে দেখো হারুন সালেবের মাসি, হারুন সালেবের মাসি নমুনার 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ উপরের যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি ছাড়াও আরও 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 5। দেখো কি কি প্রশ্নগুলি রয়েছে এক নজরে আমরা দেখে নেব। হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী থেকে, অর্থাৎ দেবীর রচিত হারুন সালেমের মাসি গল্প থেকে কি কি প্রশ্নগুলি দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হারুন সালেমের মাসি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, ছোট গল্প হিসেবে হারুন সালেমের মাসি কতটা সার্থক তা দেখাও। একই প্রশ্ন, দেখো হারুন সালেমের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো। হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটি বিশ্লেষণ করো। পরবর্তী কোশ্চেন, হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর মধ্যে দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 6 নম্বর প্রশ্ন দেখো, হারুন সালেমের মাসি গল্প সমাজে নিম্নবিত্ত পরিবারগুলিতে মহিলাদের জীবনযাপনের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 6 নম্বর। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে ঈশ্বর জিনিস তো, অর্থাৎ ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই এমন মন্তব্যের কারণ কি? ওহ, ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল, এর তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, অথবা কারা কখন মাটিতে থুতু ফেলেছিল বা থুতু ফেলার কারণ কি, হারুন সালেমের মাসি থেকে প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো, গৌরবী ওর নিড়িনি আর থলি খুঁজছিল। নিড়িনি আর থলি শব্দের দুটির অর্থ কি এবং গৌরবী দুটি কেন খুঁজছিল? 2+3। লাস্ট কোশ্চেন হারুন সালেমের মাসি থেকে, যোশীরা হাঁটে না ছোটে, এই মন্তব্যের আলোকে যোশী চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। এবার আমরা চলে আসব, দেখো 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? এখানে কোন স্বর্গের কথা বলা হয়েছে, বা স্বর্গ সম্পর্কে গৌরবের এমন ভাবনার কারণ কি? 2+3। অথবা সব গরিবের স্বর্গ এক হওয়ার তাৎপর্য কোথায়? 12 নম্বর প্রশ্ন দেখো, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো, গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও। শহরে তা সমুদ্রের মতো কেন? অথবা এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার দেখো হলুদ পোড়া নাটক থেকে, অর্থাৎ নাটক বলছি, ক্ষমা করবে, তোমাদের হলুদ পোড়া গল্প থেকে কি কি প্রশ্নগুলি দেওয়া রয়েছে, নমুনা প্রশ্ন 10টি রয়েছে। দেখো, গাশুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, কোন ঘটনার প্রেক্ষিতে গাশুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রইল? 2 নম্বর প্রশ্ন, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, কে নবীনকে কোন দুর্বুদ্ধি থেকে বিরত করতে চেয়েছেন? এই উপদেশ থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? 2+3, ঠিক আছে। দেখো তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দাওয়াইটি যেন স্টেজ, কোন দাওয়াইয়ের কথা বলা হয়েছে? সেখানে যে ম্যাজিক আমদানি করা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। যা যা প্রশ্ন বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলি একদমই তোমরা ছাড়বে না। এই প্রশ্নগুলির উত্তর এখন থেকে তোমরা শুরু করে দাও প্র্যাকটিস, ঠিক আছে। যেগুলো পড়া নেই, যেগুলো পড়া আছে তো কোনো ব্যাপার না। 4 নম্বর প্রশ্ন দেখো, কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল, এখানে এই আয়োজন কেন, এই আয়োজন বা প্রক্রিয়াটি কার্যকর করা সম্ভব হলো না কেন? 5 নম্বর প্রশ্ন, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি, কে কাকে এ কথা বলেছিলেন? এই হুমকির দৃশ্যপট আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মথুর বাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে, বক্তার এমন মনোভাবের কারণ নিজের ভাষায় লেখো। 7 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে শান্তি চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা অশরীরী আত্মার উপদ্রব থেকে পরিবারকে সুরক্ষা দিতে শান্তি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল? 5 মার্কের। পরবর্তী কোশ্চেন, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদ পোড়া গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো।
দেখো পরবর্তী কোশ্চেন 9 নম্বর, দুটি গুণের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে। একটুখানি বাস্তব সত্যের খাদ্যের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। এই মন্তব্যটিতে সমাজ মানসিকতার যে পরিচয় ফুটে উঠেছে তা হলুদ পোড়া গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, বাঁশ পাততে হবে না, কে কাকে বাঁশ পাততে নিষেধ করেছে? বাঁশ পাততে নিষেধ করার পিছনে বক্তার উদ্দেশ্য কী ছিল? আমি বলাই চক্রবর্তী, পরবর্তী কোশ্চেন দেখো, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তব্যের পিছনে গ্রামীণ কুসংস্কারের আবর্তে ধীরেনের চরিত্র বিবর্তন আলোচনা করো। অথবা গ্রাম্য অন্ধ সংস্কারগ্রস্ত সমাজ ব্যবস্থার মনস্তাত্ত্বিক বিকার মানুষকে কিভাবে গ্রাস করে তা হলুদ পোড়া গল্প অবলম্বনে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন দেখো, প্রার্থনা। এবার আমরা চলে আসবো প্রার্থনা। প্রার্থনা কবিতা থেকে যে নমুনা 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলি কি কি? 1 নম্বর প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা চির। প্রার্থনা কবিতায় কবির কাঙ্ক্ষিত স্বদেশের মানুষের ভয়শূন্য চিত্ত ও উচ্চ স্থির হওয়ার উপযোগিতা কি? পরবর্তী কোশ্চেন 2 নম্বর, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত জ্ঞান বলতে কবি কি বুঝিয়েছেন? কি কি কারণে বসুধা খণ্ড বা ক্ষুদ্র হয়ে যায়, অর্থাৎ বসুন্ধরা বা পৃথিবী কী কারণে খণ্ড হয়ে গেছে বা ভেঙে গেছে, কেন ক্ষুদ্র হয়ে গেছে, যেটা তোমাদের লিখতে হবে 2+3। 3 নম্বর প্রশ্ন, যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। উৎস সহ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, দেশে দেশে দিশে দেশে কর্মধারা ধাই অজস্র সহস্রবিদ চরিতার্থ দায়। কবি কোন কর্মধারার কথা বলেছেন, কিভাবে সেই কর্মধারার বিস্তর ঘটতে পারে? তারপরে দেখো, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলো নাই গ্রাসী। তুচ্ছ আচার কিভাবে বিচারের স্রোতপথকে গ্রাস করে, তা কোথা থেকে কিভাবে মুক্তি লাভ সম্ভব? পরবর্তী কোশ্চেন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নেতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? প্রার্থনা কবিতার আলোকে কবির ঈশ্বর ভাবনার পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত। পিত বলতে কবি কাকে বুঝিয়েছেন? পিত কে কেন নির্দয় আঘাত করতে হবে? তারপরে দেখো 8 নম্বর, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। কবি ভারতকে যেভাবে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। প্রার্থনা কবিতা অবলম্বনে কবির মানব কল্যাণ ভাবনার স্বরূপ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতা অবলম্বনে কবির দেশাত্মবোধের পরিচয় আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্য প্রার্থনা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। এই ছিল প্রার্থনা কবিতা থেকে। এবার আমরা চলে আসবো তিমির হননের গান। তিমির হননের গানের সংসদ নমুনা 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তিমির হননের গান কবিতায় সমাজ ও সভ্যতার যে অবক্ষয়ের চিত্ররূপ অঙ্কিত হয়েছে তা কিভাবে কবির ব্যক্তিগত জীবন যন্ত্রণার সঙ্গে মিশ্রিত হয়ে যায় তা আলোচনা করো। 5 মার্কের জন্য। তিমির হননের গান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মানব জীবনের বেদনা ও আশার দান্দিক চিত্র তিমির হননের গান কবিতাটিতে কিভাবে ফুটে উঠেছে সেসব আলোকপাত করো। 4 নম্বর প্রশ্ন, তিমির হরণে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? কবির এইরূপ প্রশ্ন উপস্থাপনের কারণ বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে কি ঘটেছিল তার বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে স্মরণীয় উত্তরাধিকার বলতে কবি কি বুঝিয়েছেন? গ্লানির প্রসঙ্গ কেন এসেছে? 7 নম্বর প্রশ্ন, সেই জেট টেনে আজও খেলি কবি কোন খেলার কথা বলেছেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। 8 নম্বর প্রশ্ন, নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে কবি এখানে কোন জীবনের পরিচয় দিয়েছেন? জীবনের এরূপ পরিণতির কারণ কি? 9 নম্বর প্রশ্ন, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন। মধ্যবিত্ত মোদির জগতে বলতে কবি কি বুঝিয়েছেন এবং বেদনাহীন শব্দটি এখানে কেন ব্যবহার করা হয়েছে? 10 নম্বর প্রশ্ন, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে উদ্ধৃত পংক্তিতে তাৎপর্য বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিলাসী হতে চেয়েছেন? 12 নম্বর প্রশ্ন, এরা সব এই পথে এরা বলতে কারা? এই পথে বলতে কোন পথ বোঝানো হয়েছে? ওরা সব ওই পথে তবু ওরা বলতে কারা? তবু শব্দটি আনয়নের তাৎপর্য লেখো। এবার আমরা চলে আসব কেন এলো না। কেন এলো না কবিতায় যে ঘটনার বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কেন এলো না কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর,
কোন পটভূমিতে কেন এলো না কবিতাটি রচিত হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর, কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, উদ্দিষ্ট ব্যক্তির মানসিকতার অবস্থার পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, যতক্ষণ পুজোর জামা কেনা হচ্ছে না নড়বে না, প্রসঙ্গ সহ উদ্দিতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, কিসের পুজো আজ, পুজোর বর্ণনা দাও, প্রসঙ্গত বালকটির কৌতূহলের কারণ নির্দেশ করো। 7 নম্বর, মানুষটা এখনও এলো না মা, কখন, কার মনে এরূপ প্রশ্নের উদয় হয়েছিল, তার এরূপ উদয়ে আশঙ্কার কারণ কি। 8 নম্বর প্রশ্ন, এখন রেডিওর খবর বলছে, রেডিওর খবর বলছে তা কী ধরনের খবর বলছে বলে তুমি মনে করো এবং তার প্রতিক্রিয়া কী হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কবি কি বুঝিয়েছেন, বাবা কিভাবে এলেন। 10 নম্বর প্রশ্ন, ছেলে এলো না উদ্দিতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল, তার পরিণাম কি হয়েছিল। 12 নম্বর, হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা হচ্ছে না নড়বে না, কবি কেন এই কথা বলেছেন। 13 নম্বর, সামনে ইতিহাসের পাতা খোলা, ইতিহাসের পাতা খোলা কথাটির তাৎপর্য লেখো, ইতিহাসের বই পড়ায় ছেলেটির মন নেই কেন। পরবর্তী কোশ্চেন দেখো, নানা রঙের দিন নাটক। পরবর্তী কোশ্চেন দেখো, নানা রঙের দিন থেকে, নানা রঙের দিন থেকে কি কি প্রশ্ন রয়েছে দেখো। জানো কালীনাথ একটা মেয়ে, বক্তা কালীনাথকে এই মেয়েটির সম্পর্কে যে বর্ণনা দিয়েছিলেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রসঙ্গত বক্তার জীবনে মেয়েটি কি প্রভাব ফেললো তা আলোচনা করো। 2 নম্বর দেখো, তার পরবর্তী কোশ্চেন, নানা রঙের দিন, সেই রাত্রি জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তার সব গাধা গাধা। সেই রাত্রি জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। বক্তা কখন কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নিজের ভাষায় লেখো। অথবা অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক কলাদের একমাত্র কর্তব্য, বক্তার একথা তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা কোশ্চেন রেখেছে, সেদিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি, পাবলিকের আসল চরিত্র সম্পর্কে বক্তার উপলব্ধি সম্পর্কে ব্যাখ্যা করো। অথবা এই পবিত্রতার নাম বলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এমন উক্তির কারণ লেখো। অথবা কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না, কোন পরিস্থিতিতে কেন বক্তার এমন উপলব্ধি হয়। 3 নম্বর, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ, অভিনেতার এই অপমৃত্যু কীভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন দেখো। 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ কালীনাথ আমাদের কি দিন ফুরিয়েছে, বক্তার কোন প্রসঙ্গে এ কথা বলেছেন বা উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। অথবা জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, এখানেই গল্প শেষ, এই উক্তির আলোকে বক্তার মনোভাব ব্যক্ত করো। অথবা 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5, উক্তি প্রসঙ্গে উল্লেখ করে বক্তার 12টা বেজে গেছে বলে মনে হওয়ার কারণ অনুসন্ধান করো। 5 নম্বর প্রশ্ন, আমিও তো মানুষ কালীনাথ, এই উক্তির আলোকে বক্তার নিঃসঙ্গতা ও হতাশাময় চিত্র পরিস্ফুটিত করো। 6 নম্বর, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। অথবা আমার প্রতিভা এখনও মরেনি, ব্যাখ্যা করো। অথবা এই তো জীবনের সত্য কালীনাথ, এখানে জীবনের কোন সত্য উদ্ভাসিত হয়েছে তা পরিচয় দাও। 7 নম্বর, নানা রঙের দিন নাটক অবলম্বনে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। 8 নম্বর, নানা রঙের দিন নাটকটির সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় ব্যক্ত করো। প্রসঙ্গত নাটকটিতে নাট্যকারের সংলাপ রচনার দক্ষতা আলোচনা করো। 9 নম্বর, নাট্যকারের অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকে অরঙ্গজেবের চরিত্রটির সূত্রে রজনীকান্তের আত্মানুসন্ধানের বিষয়ে কিভাবে আলোকপাত করেছেন তা লেখো। ঠিক আছে, তারপরে দেখো 10 নম্বর, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন ও অভিনয় জীবন এই দুটি ভিন্ন সত্তার দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 11 নম্বর, নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 12 নম্বর, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট অ্যান্ড লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, উক্তি দুটির দ্বারা কোন প্রসঙ্গে মূল নাটকে উচ্চারণ করেছিলেন এবং পাঠ্য নাটকটিতে প্রসঙ্গগুলি অবতারণার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ডাকঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর থেকে দেখো কী কী প্রশ্ন রয়েছে। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছেছিল ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। 3 নম্বর, ডাকঘর নাটকে আত্মার স্বাধীনতা বনাম শাসন নিষেধের দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ডাকঘর নাটক অবলম্বনে এই উক্তিটি ব্যাখ্যা করো। ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্রটি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবস্ত, বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন এবং এই পরিপ্রেক্ষিতে ডাকঘর নাটকে যে নাট্যদ্বন্দ্বের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় ব্যক্ত করো। রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকের অমল চরিত্রটি বিশ্লেষণ করো।
8 নম্বর, সুধা তোমাকে ভুলুনি উদিতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। 9 নম্বর, ডাকঘর নাটক অবলম্বনে ক্রঞ্চদ্বীপের বর্ণনা দাও। 10 নম্বর, দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন, তার এই মন্তব্যের কারণ কি। 11 নম্বর, তোমার পায়ে পড়ি আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন, তার পণ্ডিত না হওয়ার কারণ কি, না হওয়ার অর্থাৎ পণ্ডিত না হতে চাওয়ার কারণ কি। 10 নম্বর 12 নম্বর, ওকে বাইরে একেবারেই যেতে দিতে পারবো না, কে কার সম্পর্কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে এবং এর কোন প্রতিক্রিয়া উল্লেখিত চরিত্রের মধ্যে ঘটেছিল। 13 নম্বর, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, এই মন্তব্যের কারণ কি। 14 নম্বর, সে ভারী আশ্চর্য জায়গা, কে কখন এই জায়গার কথা বলেছেন এবং সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো। 15 নম্বর, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, কাদের উদ্দেশ্যে বক্তা কখন এই মন্তব্য করেছেন এবং তাদের খেলার জন্য বক্তা কিভাবে সাহায্য করেছিল। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব, কখন কেন বক্তার এই ইচ্ছা প্রকাশ হয়েছিল। 17 নম্বর, আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা, বক্তা কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছে এবং তাকে উদ্দেশ্য করে বক্তা নিজের ইচ্ছের কথা জানিয়েছে, কোন ইচ্ছের কথা জানিয়েছে। তাই তোকে ভয় করি, কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন এবং তার এই কথা বলার কারণ কি। পরবর্তী কোশ্চেন দেখো, শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি, বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন এবং এখানে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। 20 নম্বর, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি এবং এমন উক্তি তার কারণ কি। ঠিক আছে, এবার দেখো বাঙালির চিত্রকলা চর্চা কি রয়েছে। 1 নম্বর, বাঙালির চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। 3 নম্বর প্রশ্ন রয়েছে পট বলতে কি বোঝায় এবং বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, চিত্রশিল্পী হিসেবে যামিনী রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর, বাঙালি চিত্রকলা চর্চায় গঙ্গেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 6 নম্বর, ভাস্কর ও চিত্রশিল্পী হিসেবে রামকিঙ্কর বেজের অবস্থান নিরূপণ করো। 7 নম্বর, বাংলার চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো। 8 নম্বর, বাঙালির শিল্পচর্চার ইতিহাসে সুনয়নী দেবী ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাঙালির শিল্প শিক্ষার ইতিহাস সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 10 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। এবার আমরা দেখে নেব চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নির্বাক যুগের সিনেমায় মডার্ন থিয়েটারের ভূমিকা আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋতিক ঘটকের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মৃণাল সেনের অবদান আলোচনা করো। 4 নম্বর, সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর, তপন সিংয়ের অবদান আলোচনা করো। 6 নম্বর, তরুণ মজুমদারের অবদান আলোচনা করো। 7 নম্বর, ছোটদের ছবি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান আলোচনা করো। 9 নম্বর, তথ্যচিত্র বলতে কী বোঝায় বাংলায় সিনেমায় এই ধারা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, বাংলার তথ্যচিত্র নির্মাণে হরিসাধন দাশগুপ্তের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর, 20 শতকের 5-এর দশকে বাংলা সিনেমার তথ্যচিত্রের মধ্যে দিয়ে যে বদল এসেছিল তা আলোচনা করো। 12 নম্বর, সত্যজিৎ রায় তাই পরিচালিত পথের পাঁচালী বাংলা সিনেমার ইতিহাসের এক মাইলস্টোন বলে আখ্যায়িত হয় কেন, ব্যাখ্যা করো। প্রবন্ধ রচনা দেখো কী রয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্প, অর্থাৎ তোমার যে ট্যাব পাওয়া যায় সেই তরুণের স্বপ্ন প্রকল্প নমুনাতে দেওয়া রয়েছে। প্রবন্ধ রচনার সাজেশন এগুলো কিন্তু প্রবন্ধ রচনার নমুনা প্রশ্নপত্র। তাহলে 1 নম্বর কী রয়েছে, তরুণের স্বপ্ন। 2 নম্বর রয়েছে সংস্কৃতি। তারপরে দেখো 3 নম্বর রয়েছে বাংলার ব্রত। ঠিক আছে, 4 রয়েছে শক্তির সন্ধানে মানুষ, ভারত এক মিলন মেলা। 5। 6 নম্বর, পরিবেশ ও বিপন্ন মানুষ। তারপরে দেখো 7 নম্বর, ঋতিক ঘটক। তারপরে দেখো 8 নম্বর, বাদল সরকার। তারপরে দেখো 10 নম্বর, কন্যাশ্রী প্রকল্প। তারপরে দেখো নারায়ণ দেবনাথ শতবর্ষ। তারপরে দেখো 12 নম্বর, জীবনানন্দ দাস। তারপরে দেখো স্বামী বিবেকানন্দ 13 নম্বর। তো এই ছিল তোমাদের সংসদের নমুনার প্রশ্ন। সমস্ত পিডিএফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো এই প্রশ্নগুলি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে নাও। এখান থেকে 110% তোমরা কমন পাবে। যদিও প্রশ্নের সংখ্যা অনেকটাই প্রশ্নের সংখ্যা রয়েছে, কিন্তু আশা করি তোমাদের এর মধ্যে প্রায়শই পড়া রয়েছে এবং যে কটা বাকি রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা তড়িঘড়ি রেডি করে নাও। এবার আরও অন্যান্য বিষয়ে তোমরা সেই মডেল প্রশ্নপত্র চাও কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই।